ডক্টরের সঙ্গে হেসে কথা বলায় কম্পাসের উপর রেগে গেল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মাহি রশ্মিকাকে বলতে থাকে, প্লিজ বোন, তুই আমাকে সমস্ত ঘটনা খুলে বল, তোর সঙ্গে কি কি ঘটেছে আমাকে সবটা বল। তখনই রশ্মিকা বলতে থাকে, তুই যখন সবটা জেনে গেছিস তবে আমি তোকে বলছি দি ভাই, প্লিজ তুই কাউকে কিচ্ছু বলিস না, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি। আসলে আসলে একটি একটি ওয়েবসাইটে আমার খুব বাজে বাজে ছবি কেউ একজন ভাইরাল করে দিয়েছিল। সেগুলো সেগুলো সবটাই এআই দিয়ে তৈরি। আমি সত্যিই বলছি, আমার কোনো রকম কোনো বাজে ছবি নেই, আর সমস্তটা এআই দিয়ে তৈরি করে সবকিছু সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছিল। আর সেগুলো সর্বপ্রথম সেনাপতির নজরে পড়ে, আর সেনাপতি সবকিছু আমাকে বললে তখন আমি প্রচন্ড ভেঙে পড়ি। এরপরে সেনাপতি আমাকে সাহায্য করে, ও আমাকে সাহায্য করতে ও নিজেকে নিজেকে সঁপে দিয়েছে। ও আমার জন্য অনেক কিছু করেছে দি ভাই, তার কারণে আমি ওর কাছে এসেছি। তখনই কথা শুনে মাহি বলতে থাকে, তুই ঠিক আছিস তো বোন? তুই যে কথাগুলো বলছিস, তুই ভেবে কথা বলছিস তো? তোর কথাগুলো সত্যি আমার অবাক লাগছে। সেনাপতিকে তুই কি করে বিশ্বাস করতে পারিস? আমি সেনাপতিদের সঙ্গে অনেকদিন চলাফেরা করেছি, আমি ওই ছেলেটাকে এবং তার মাকে কোনোভাবে বিশ্বাস করতে পারি না। তুই তবে কি করে বিশ্বাস করলি? ওরা ওরা খুব ধুরন্ধর, ওদেরকে তুই খুব ভালো করে চিনিস না। ওরা ওরা তোকে ট্র্যাপে ফেলার কারণেই এমনটা করেছে। তখনই দেখা যাবে এই বলে রশ্মিকাকে নিয়ে বাড়ি ফিরে আসে মাহি বাড়িতে এসে বিহান, মেঘমালা ও রুদ্রকে সমস্তটা খুলে বলে। সবকিছু খুলে বলায় অবাক হয়ে যায় সবাই। সবাই বলতে থাকে, এটা এটা কি করে সম্ভব? তুই একজন শিক্ষিত মেয়ে হয়ে, একজন অ্যাডাল্ট মেয়ে হয়ে এরকম কিছু বিশ্বাস করলি কি করে? আমাদেরকে বলতে পারতি না? আমাদের বললে তো আমি সমস্তটা দেখতাম। এভাবে কেন নিজে নিজে সমস্ত কিছু করতে গেলি বলতো? তখনই দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, দি ভাই, আমি তোকে বিশ্বাস করে সবটা বলেছিলাম, আর তুই সবার কাছে সবকিছু একদম বলে দিলি। সত্যি তোকে তোকে বিশ্বাস করাটাই আমার সব থেকে বড় ভুল। আমি যদি তোকে বিশ্বাস করে কিছু না বলতাম তবে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আজকে তোকে বিশ্বাস করার কারণেই আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। তখনই দেখা যাবে মেঘমালা বলতে থাকে, রশ্মিকা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো বুঝতে পারছি না। এভাবে এভাবে কথা বলার মানে কি? তুমি তো এভাবে কথা বলতে না, তুমি তো কখনো এরকম ছিলে না। তখনই রশ্মিকা বলে, হ্যাঁ ছিলাম না, বাট এখন আমি এরকম হয়েছি, এরকম হতে আমাকে বাধ্য করা হয়েছে। আমি এখন বুঝতে পারছি যে তোমরা আমাকে এসব কিছুতে দিতে চাইবে, কিন্তু আমি কোনোভাবেই তোমাদের কথা শুনবো না, কারণ আমি নিজের ভালোটা বুঝতে শিখেছি। কে আমাকে ভালোবাসে, কে আমার ভালো চায়, আমি সবটাই জানি। তখনই এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। রশ্মিকা বলতে থাকে, যখন তোমরা সবটা জেনে গেছো তবে আমি তোমাদের সবটা বলছি। তোমরা তোমরা সবটা শোনো। আমার আমি আমি সেনাপতিকে খুব বিশ্বাস করে ফেলেছি। সেনাপতিকে বিশ্বাস করে আমি সেনাপতির হাত ধরেছি। তখনই এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় বিহান বলতে থাকে, তুই কি বলতে চাইছিস রশ্মিকা? তোর কথাগুলো সত্যি আমি আর বুঝতে পারছি না। তখনই দেখা যাবে এ কথা শুনে রশ্মিকা বলতে থাকে, তো শ্রদ্ধা ভাই, তুই বুঝতে পারছিস না নাকি বোঝার চেষ্টা করছিস না? আমি যা করেছি একদম একদম ঠিক করেছি। সেনাপতি আমাকে হেল্প করলে আমি সেনাপতির সঙ্গে একটি সম্পর্কে জড়িয়ে পড়ি, সেনাপতির সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়। এ কথা শুনে অবাক হয়ে যায় বিহান বলতে থাকে, কি বলছিস এসব? তুই তুই ভেবে কথা বলছিস তো? তোর মাথা ঠিক আছে? তুই এরকমটা কি করে বলতে পারিস? তখনই দেখা যায় রশ্মিকা বলতে থাকে, হ্যাঁ, আমি যা করেছি একদম ঠিক করেছি। আমার সঙ্গে তোরা একদম কথা বলতে আসবি না। আমার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকলে বলবি, না বলতে ইচ্ছে করলে বলবি না। কোনো রকম কোনো সমস্যা নেই। এ কথা শুনে দেখা যাবে তখন মাহি বলতে থাকে, তুই কিন্তু ছোটদা ভাইয়ের সঙ্গে মিসবিহেভ করছিস রশ্মিকা। তুই ছোটদা ভাইয়ের সঙ্গে এরকম বিহেভ করতে পারিস না, তোর কোনো রকম কোনো অধিকার নেই। তখনই রশ্মিকা বলতে থাকে, আমি যা করছি বেশ করছি, যা করছি একদম বেশ করছি। তোরা আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি তোদের জ্ঞান শুনতে রাজি নই, তোদের জ্ঞান শোনার আমার কোনো ইচ্ছে নেই। তখনই দেখা যাবে এ কথা শুনে মাহি বলতে থাকে, দেখেছিস ছোটদা ভাই, ওর কথাটা বুঝতে পেরেছিস? ওর কথাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ও কতটা রুড ব্যবহার করছে। ওর কথাগুলো প্রচন্ড প্রচন্ড খারাপ শোনা যাচ্ছে। ওর কথাগুলো সত্যি সত্যি শুনতে প্রচন্ড খারাপ লাগছে। এ কথা শুনে
তখন দেখা যাবে মাহি বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না যে ও এরকম এরকম কথা কি করে বলতে পারে, আমাদের বোনটার মাথাটা খেয়ে নিয়েছে। এরপরে রশ্মিকা সেখান থেকে বেরিয়ে যায়। রশ্মিকা সেখান থেকে বেরিয়ে গেলে তখনই মেঘমালা বলে, সত্যি মাহি, তুমি একদম ঠিক বলেছো, আমাদের আমাদের পিচ্চি বাচ্চা মেয়েটার মাথাটা খেয়ে নিয়েছে এই ছেলেটা। কোনোভাবে এই ছেলেটাকে ছাড়লে চলবে না। এই ছেলেটার কারণে আমাদের বাচ্চা মেয়েটা আজকে এরকম ব্যবহার করতে সাহস পাচ্ছে। ও তো এরকম ছিল না, ও তো কখনো এরকম ব্যবহার করেনি। তখনই দেখা যাবে রুদ্র বলতে থাকে, আমি ওই সেনাপতিকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ওর কারণে আমাদের বোন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। বিহান, বুঝতে পারছিস? রশ্মিকা রশ্মিকা কত দূর এগিয়ে গেছে। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, আমি বুঝতে পারছি যে ওই ছেলেটা আমাদের বোনের মাথা কিভাবে চিবিয়ে খেয়েছে। রশ্মিকা একদম একদম অন্য টাইপের হয়ে গেছে। ওর ব্যবহার দেখতে পেলি? ওর ভাষাটা কিরকম দেখতে পেলি তুই? ও এখানে কি বলে গেল আমাদের সঙ্গে, নাকি ও কথা বলতে চায় না, আমাদের সঙ্গে কথা বলার ওর কোনো ইচ্ছে নেই। তখনই এই কথা শুনে দেখা যাবে বিহানকে ফোন করলে বিহান সেখানে চলে আসে। ডক্টরের কাছে কম্পাসকে নিয়ে এলে তখনই ডক্টরের পিএ বলতে থাকে, আপনারা এসেছেন? আসলে স্যার জানে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের কথা, স্যারের জানা আছে। আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা বসে পড়ুন। স্যার আসবে, স্যার এসে আপনাদের সঙ্গে কথা বলবে, আপনাদের সঙ্গে এ ব্যাপারে সমস্তটাই বুঝবে। উনি উনি জানেন যে আপনারা আসবেন। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, থ্যাংক ইউ, আসলে উনি কখন আসবে সেটা যদি জানতে পারতাম তবে ভালো হতো। তখনই দেখা যাবে কম্পাস বিহানের সঙ্গে বসে বলতে থাকে, বিহান স্যার, আমার প্রচন্ড ভয় করছে। মনে হচ্ছে যদি কোনোভাবে ওনার প্রশ্নের উত্তরগুলো আমি দিতে না পারি তবে কিভাবে কিভাবে আমি নিজেকে ঠিক করব। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, কম্পাস, একদম নার্ভাস হবে না, একদম ভয় পাবে না। তোমাকে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতেই হবে। ভেবেচিন্তে প্রশ্নের উত্তরগুলো দেবে, দেখবে তুমি অবশ্যই পারবে। তুমি যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারো তবে তবে তুমি তবে তুমি নিজেকে আগের মতো করে গুছিয়ে তুলতে পারবে। তোমাকে তো সুস্থ হয়ে উঠতে হবে, তাই না? বাড়ির সবাই তোমার অপেক্ষাতেই আছে। বাড়ির সবাই ভাবছে তুমি সুস্থ হয়ে উঠবে, তোমাকে সুস্থ হতেই হবে। তখনই কম্পাস বলে, কিন্তু আমি আমি কি করব বুঝতে পারছি না। তখনই বিহান বলে, তোমাকে মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু দেখতে হবে। ঠিক তখনই ডক্টর এসে বলতে থাকে, একদম ঠিক বলেছে আপনার হাজবেন্ড, যা বলেছে একদম ঠিক বলেছে। আপনাকে মাথা ঠান্ডা রেখে তারপরে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। এরপরে দেখা যাবে ডক্টরকে দেখে অবাক হয়ে যায় কম্পাস ও বিহান। বিহান বলতে থাকে, আপনি ডক্টর? তখনই দেখা যাবে ডক্টর বলতে থাকে, হ্যাঁ আমি আমি ডক্টর। তখনই দেখা যাবে এদিকে এদিকে অভিজ্ঞান দত্ত নিজের মতো করে খাবার খেতে থাকে। ঠিক তখনই মুক্তি সেখানে আসে আর বলতে থাকে, কি ব্যাপার অভিজ্ঞান বাবু, আপনি কি বেঁচে আছেন? তখনই দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আরে মুক্তি, আপনি এসেছেন? আসলে আপনি কি করছেন আমি বুঝতে পারছি না। আপনি আপনি কি করছেন সত্যি করে বলুন তো। আপনাকে আপনাকে আমি সমস্ত ব্যবস্থা করে দিলাম, এরপরেও আপনি আমার বেলের ব্যবস্থা কেন করছেন না বলুন। তখনই দেখা যাবে এ কথা শুনে মুক্তি বলতে থাকে, আমি আমি সমস্ত ব্যবস্থা করছি, সমস্ত ব্যবস্থা করব। কেন এতটা উত্তেজিত হয়ে পড়েছেন? এতটা ভেঙে পড়ার তো কোনো কারণ নেই, তাই না? আমি তো তখন কথা দিয়েছি সমস্ত ব্যবস্থা করব, একটু তো সময়ের প্রয়োজন। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আর কত সময় চাই আপনার? সময় দিয়ে দিই আজকে। আজকে আমি এভাবে পুলিশ পাহারায় রয়েছি, দেখুন আমাকে সব সময় প্রতিনিয়ত পুলিশ পাহারায় রাখা হয়েছে। চারপাশ থেকে আমাকে পুলিশ ঘিরে রেখেছে, সব সময় আমাকে পাহারা দিচ্ছে। এটা কি মানা যায়? আমি কি কখনো এরকম পরিবেশে থেকেছি বলুন তো? তখনই দেখা যাবে এ কথা শুনে মুক্তি বলতে থাকে, চিন্তা করবেন না অভিজ্ঞান বাবু, সবকিছু ঠিকঠাক ঠিকঠাক হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক হতেই হবে। আমি আমি চেষ্টা করছি, আমি দেখছি আপনাকে কি করে এখান থেকে আমি বের করতে পারি, কি করে আপনাকে এখান থেকে বের করা যায় সে ব্যবস্থা আমি করছি। তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, চালু করুন। আপনার এই ব্যবস্থা করার চক্করে আমার অনেকটা সময় লস হয়ে যাচ্ছে। আপনি আপনি বুঝতে পারছেন না যে আমি এখানে এখানে গুমড়ে গুমড়ে মরছি। আমাকে যত দ্রুত পারেন এখান থেকে বের করে নিন, আমি এখানে আর থাকতে পারছি না। আমার প্রচন্ড প্রচন্ড ইরিটেশন হচ্ছে। তখনই দেখা যাবে মুক্তি বলতে থাকে, আসলে আসলে আমি গিয়েছিলাম
কমলেশ চৌধুরীকে কমলেশ চৌধুরীকে আনতে কমলেশ চৌধুরী আবার এসেছেন, উনি দেশে ফিরেছেন। আর উনি এবার অন্যরকম ভাবে ফিরেছে। ওনার ওনার ফেরাটা এবার আমার প্রচন্ড ভয় লাগছে। উনি আগেরবার যেভাবে ফিরেছিলেন সেবার তো এসে তারপরে চলে গিয়েছিলেন, কিন্তু এবার এবার ওনার ফেরাটা আমার কেমন যেন অদ্ভুত লাগছে। ওনাকে দেখে আমার প্রচন্ড ভয় লাগলো। ওনার কথাগুলো সত্যি অন্যরকম। তখনই এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, উনি উনি যেভাবে ফিরুক না কেন সেভাবেই সেভাবে ওনাকে আমরা হেল্প করব। এরপরে দেখা যাবে এদিকে বিহান ডক্টরের সামনে বসে কম্পাসকে নিয়ে কথা বলতে শুরু করে। ঠিক তখনই দেখা যাবে বিহান কথা বললে রেগে যায় ডক্টর। কম্পাসকে জিজ্ঞেস করলে বিহান উত্তর দেওয়ায় রেগে যায় ডক্টর। ডক্টর বলতে থাকে, কি ব্যাপার? আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি? আপনি কেন বারবার কথার মাঝখানে কথা বলছেন? এটাই তো বুঝতে পারছি না। আপনার এই অভ্যাসটা বন্ধ করুন। এভাবে যদি আপনি কথার মাঝখানে কথা বলতে থাকেন তবে কোনোভাবে আমি ওনাকে সুস্থ করে তুলতে পারবো না, ওনার কোনোভাবে ট্রিটমেন্ট হবে না। তাই বলছি একদম একদম কথার মাঝখানে কথা বলবেন না। ওনার কথাগুলো ওনাকেই বলতে দিন। তখনই দেখা যাবে বিহান চুপ করে যায়। এরপরে ডক্টর একের পর এক প্রশ্ন করতে থাকে কম্পাসকে, কিন্তু কম্পাস সে প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলে তখনই একে একে প্রশ্নের উত্তর দিতে থাকে বিহান। এটা দেখে আবার রেগে যায় আবার রেগে যায় ডক্টর। ডক্টর বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না যে আপনাকে আমি কেন বোঝাতে পারছি না যে আপনি যেটা করছেন সেটা আমার কাজে সমস্যা করছে। এভাবে এভাবে যদি আপনি প্রতিনিয়ত সমস্যা করেন তবে কোনোভাবেই আমি ওনার ট্রিটমেন্টটা করতে পারবো না, কোনোভাবেই আমি ওনাকে সুস্থ করে তুলতে পারবো না। তাই বলছি, প্লিজ প্লিজ আপনি চুপ করুন। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন বিহান অবাক হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে, আমি চুপ করছি। এরপরে দেখা যাবে তখনই কম্পাসকে আবার জিজ্ঞেস করলে বিহান উত্তর দেওয়ায় বিহানকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে ডক্টর। এরপরে দেখা যাবে ডক্টরের কথা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, কি বলছেন এসব? আমি ঘর থেকে বেরিয়ে যাব মানে? তখনই দেখা যাবে এদিকে মুক্তি অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, অভিজ্ঞান বাবু, আপনি একদম চিন্তা করবেন না। সমস্ত কিছু আমাদের মতো করেই চলছে, আমাদের মতো করেই চলবে, আমাদের মতো করে চলতে হবে। আমরা কোনোভাবে কোনোভাবে এই খেলাটা বন্ধ করতে পারি না। এরপরে কমলেশ চৌধুরী এসে পড়েছে। এবার আমরা সবাই মিলে চৌধুরীদের এমন অবস্থা করব ওরা ভাবতেও পারছে না। ওদের নাজেহাল অবস্থা করে তারপরে ছাড়বো। ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে ওরা ওরা জানে না যে কাদের সঙ্গে লড়াই করতে নেমেছে। এত সহজে ওরা লড়াইতে জিততে পারবে না। আমাদের সঙ্গে পেরে ওঠা এতটাও সহজ হয়ে উঠবে না ওদের জন্য। তখনই দেখা যাবে এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কিন্তু আমাকে যে করে হোক দ্রুত সম্ভব এখান থেকে বের করার ব্যবস্থা করুন। আমি এখান থেকে বেরোতে চাই। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, মোটেও মোটেও থাকতে ইচ্ছে করছে না। আমি এখানে দম বন্ধ হয়ে আসছে। দেখুন, আমাকে আমাকে সবসময় পুলিশ প্রোটেকশনে রাখা হয়েছে। পুলিশ আমার দিকে ধ্যাত মেরে তাকিয়ে আছে, যেটা আমি কোনোভাবেই নিতে পারছি না, কোনোভাবেই সহ্য করতে পারছি না। এদিকে দেখা যাবে বিহানকে পিয়ে এসে বলতে থাকে, আপনাকে ভেতরে ডাকছে, স্যার বলেছে আপনি এখন ভেতরে আসতে পারেন। তখনই কথা শুনে বিহান বলতে থাকে, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের স্যার এমন কেন? আপনাদের স্যারের ব্যবহার এরকম কেন? আমি কি জানতে পারি? তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন পিয়ে বলতে থাকে, আসলে স্যার অনেক ভালো মানুষ। স্যার চান না যে তার ট্রিটমেন্টের সময় কেউ তাকে ডিস্টার্ব করুক। তাকে যদি কেউ ডিস্টার্ব করে তবে ওনার কাজে অনেকটাই সমস্যা হয়। তাই উনি এভাবে আপনার সঙ্গে ব্যবহার করেছে। প্লিজ কিছু মনে করবেন না। ওনার কথাতে কিছু মনে করার প্রয়োজন নেই। এরপরে দেখা যাবে বিহান ঘরে আসতে দেখতে পাই কম্পাস ও ডক্টর হাসি হেসে কথা বলছে। এটা দেখে রেগে যায় বিহান। বিহান রেগে গিয়ে কম্পাসকে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তোমরা হাসছো কেন? তখনই কম্পাস বলে, আসলে আসলে ওই তো ওই তো ওনার সঙ্গে কথা বলছিলাম, নাম ধরে বলাই। তখনই দেখা যাবে কম্পাসকে বিহান বলতে থাকে, নাম ধরে বলছো কেন তুমি? উনি তো ডক্টর। তখনই কম্পাস বলে, না, আসলে আসলে উনি আমাকে বলেছে ওনার নাম ধরে ডাকতে। তখনই ডক্টর বলে, ওনাকে সবসময় এভাবে হাসি খুশিতে মাতিয়ে রাখবেন, সবসময় আনন্দ দেবেন, ঠিক